রোজকার ধরা বাঁধা জীবন থেকে খানিক বিরতি নিয়ে আজ আবার আমরা ছুটে চলেছি সবুজে ঘেরা গ্রাম বাংলার আঁকা বাঁকা পথ ধরে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা অভিমুখে। চলতি পথের ধারে মনোরম এমন প্রকৃতি দর্শনে আর দূষণমুক্ত নির্মল বাতাসের সংস্পর্শে এলে মন আমাদের ভরে ওঠে এক অদ্ভুত প্রসন্নতায়। আর সেই সঙ্গে ইতিহাস বিজড়িত প্রাচীন মন্দির স্থাপত্যগুলোর অনুসন্ধান আর তার অলঙ্করণে ব্যবহৃত পোড়া মাটির মূর্তিফলকের মাধ্যমে পৌরাণিক কাহিনীর চরিত্রগুলোকে উপলব্ধি করা, সহজ সরল গ্রামবাসীদের ভালোবাসা, আন্তরিকতা সব মিলিয়ে আমাদের এই ছোট ছোট সফরগুলো হয়ে ওঠে বেশ রোমাঞ্চকর। আর আমরাও মানসিক দিক থেকে হয়ে উঠি আরও সতেজ সবল। চলে এসেছি চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের অন্তর্গত বৈকুণ্ঠপুর গ্রামে। স্থানীয় লোকজনদের খানিক জিজ্ঞাসাবাদ করে ঢুকে পড়েছি গ্রামের গোস্বামী পরিবারের বাসস্থান সংলগ্ন এক মন্দির চত্বরে। প্রথমেই চোখে পড়ে উপরে আচ্ছাদন দেওয়া এক চৌহদ্দির মধ্যে একটি তুলসী মঞ্চ। খুব সম্ভবত এটি ছিল অতীতের নাট মন্দির। এই তুলসী মঞ্চের সামনে অ্যাসবেস্টের ছাউনি দেওয়া সুদীর্ঘ এক বারান্দা। পরবর্তীকালে এই বারান্দাটিতে ছাউনি দিয়ে নাট মন্দিরের রূপ দেওয়া হয়েছে। ঢাকা দেওয়া এই বারান্দার একেবারে লাগোয়া রয়েছে গোস্বামী বংশের পারিবারিক শ্রী শ্রী গোপীমোহন জিউয়ের মন্দির। বারান্দায় ছাউনির কারণে মন্দিরের সামনে থেকে রত্নগুলো এখন আর দৃশ্যমান নয়। দক্ষিণমুখী এই মন্দিরটির মূল প্রবেশপথ 3টি খিলানযুক্ত। খিলান 3টির উপরে থাকা পোড়ামাটির ফলকগুলোতে উৎকীর্ণ রয়েছে রাম রাবণের যুদ্ধ, কুম্ভকর্ণের বানর ভক্ষণ, বানর সেনার সঙ্গে অসুর সেনার লড়াই আর রাবণের সীতাহরণ দৃশ্য। তবে এই পোড়ামাটির মূর্তিগুলো নিকৃষ্ট মানের। তার উপরে রাসায়নিক রঙের প্রলেপ দেওয়াতে আজ সেগুলো একেবারেই মলিন। মন্দিরটির ধনুকাকৃতি কার্নিশের নিচে সমান্তরাল এক সারি কুলুঙ্গিতে একসময় বেশ বড় মাপের টেরাকোটার মূর্তি ফলক ছিল, তা আবছা বোঝা যায় এখন। মন্দিরের 2 ধারে 2 সারি কুলুঙ্গিতেও একসময় প্রচুর পোড়ামাটির মূর্তি ফলক ছিল। তবে বর্তমানে তার বেশিরভাগটাই বোধগম্য হয় না। খুব ভালো করে লক্ষ্য করলে যে সমস্ত মূর্তি বোঝা যায় সেগুলি হলো রামভক্ত হনুমান, ঢেঁকিবাহন নারদ, বিষ্ণু মূর্তি, গরুর মূর্তি, শৈব সাধু, ষড়ভুজ গৌরাঙ্গ, কৃষ্ণকালী ইত্যাদি। মিথুনধর্মী ফলকও নজরে পড়ে এদের মধ্যে। টেরাকোটার সন্ধানে আজ 9 ফেব্রুয়ারি 2025 আমরা এসে পৌঁছেছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার অন্তর্গত চন্দ্রকোনা ব্লকের বৈকুণ্ঠপুর গ্রামে একটি সুপ্রাচীন মন্দিরের সামনে। আমাদের সঙ্গে আছেন এই প্রতিষ্ঠাতা বংশের এক উত্তরসূরি শ্রী স্বপন গোস্বামী মহাশয়। আমরা তার কাছ থেকে মন্দিরের ইতিহাস সম্বন্ধে কিছু জানতে চাইব। স্বপনবাবু, যদি মন্দিরের ইতিহাস সম্বন্ধে যতটুকু জানেন আমাদের জানান। আমাদের মন্দির আমরা তো ছোটো তখন কে প্রতিষ্ঠা করে বলতে পারবো না, কেন জানতে হবে। আমাদের 600 বছর প্রায় মন্দিরটা হয়ে গেছে, 600 বছর হয়ে গেছে। এবারে আমরা যেহেতু আমার দাদু সীতানন্দ গোস্বামী, অদ্বৈতবাবু গোস্বামী, এরা 2 ভাই ছিল, এরাই সব মানে স্টেজের দায়িত্ব চালাতো। এবার বাবা যদি কোনো কাগজ লেখা থাকে আমরা বলতে পারবো কোন কত সালে মন্দির তৈরি হয়েছে। আপনাদের আদি নিবাস কোথায় ছিল?
আমরা উড়িষ্যা। উড়িষ্যা, উড়িষ্যা থেকে আপনারা এখানে চলে এলেন। চলে এসেছি। আচ্ছা, এবার উড়িষ্যা থেকে যে আপনারা এলেন, তাই এখানে একটা বিদেশ হয়ে এসে আপনারা একটা মন্দির স্থাপন করলেন। তা আপনাদের পারিবারিক জীবিকা কি ছিল? মানে একটা একটা মন্দির স্থাপন করা তো আর মুখের কথা না, যথেষ্ট সে সময় অর্থ লাগবে। হ্যাঁ একটা থাকলো। ব্যয় সাপেক্ষ। তখন আমাদের এই যে আমরা তো বরেন্দ্র বংশের গোস্বামী, দীক্ষা শিষ্য শাবক দীক্ষা দিল কলকাতা, আর প্রচুর শিষ্য করলো, শিষ্যর আয় দেয়। মানে আপনাদের যজমানি হচ্ছে আপনাদের Main. মেন জীবিকা ছিল, জীবিকা ছিল। যজমানি। আচ্ছা, এইবার যজমানি করে তো আর এত বড় মন্দির করা যাচ্ছে না, তাহলে এই মন্দিরটা একটা ব্যাকগ্রাউন্ড তো আছে যে কিভাবে মন্দিরটাকে আপনারা বানালেন, তৈরি করলেন। মানে আপনাদের পূর্বপুরুষ, আপনি তো বানাননি, আপনার পূর্বপুরুষ কিভাবে বানালেন সেটা কি আপনারা জানেন? তখন অনেক ওই কলকাতাবাসী যারা হয়তো মারা যাচ্ছে, অনেক দান ধন করেছে ব্রাহ্মণদের, হ্যাঁ, ব্রাহ্মণ দান করে, হ্যাঁ, সেই হ্যাঁ, দানের মানে টাকা- গুরুকে দান গুরুকে দান, করেছে। সেই দানের টাকা এটা তৈরি। আচ্ছা, এখানে কি কোন কি দেবতার পুজো কি হবে? এবার শুনুন, নারায়ণ আছে, কৃষ্ণ আছে, গোপাল আছে। কি রূপে? এবার শুনুন, জন্মাষ্টমী হয়, রাধাষ্টমী, উত্থান একাদশী, উত্তরাখণ্ড আর ইয়ে মানে দোল, ঠাকুর দোল, দোল, চাঁচর, না চাঁদ হয়, দোল হয়, দোল হয়। এমনি ঠাকুরের গরিবের মানে ভগবান কৃষ্ণের সম্বন্ধিত যতগুলো উৎসব সেগুলো করেন। আচ্ছা, এখানে রাধা গোবিন্দ আছে, কি রূপে? মানে কৃষ্ণ আছে, গোপাল আছে। কি অষ্টধাতু ঠাকুর? অষ্টধাতু। আর এবং কৃষ্ণ কি এবং- আপনার এবং আমাদের যে উৎসবে যে আমার দাদু অদ্ভুত সীতানন্দ গোস্বামী যে সোনাটা করে গেছে, ওই একদিনই পরে 80 ভরি সোনা আছে আমাদের, মুঠু বাঁশে দুপুর, মানে একদিনই পড়বে এটা, দাদুটা করে গেছে। সেটা কবে? জন্মাষ্টমীতে? ওই না, ওইটা ওই মাঝি বোনের উৎসবের সময় পড়বে, দ্বিতীয় দিন। কতদিন ধরে পড়বে? ওইটা মানে একদিন, একদিনই পড়বে। একদিনে যখন রাজবেশ হবে, দুটো আকালবে রাজবেশ দুটো হয়, রাজবেশের সময় ঠাকুরকে ওখান থেকে মন্দির থেকে নেচে দিচ্ছে, সেই ঠাকুর একদিন পড়বে। মানে মুটুক, হার আর রূপা আছে, হীরা, দুটো হার আছে আমাদের, হীরা একদিন পড়বে, রূপা একদিন পড়বে, আর সোনা একবার পড়বে। আচ্ছা, মন্দিরের পূর্ব দিকের দেওয়ালে রয়েছে খিলানযুক্ত দুটি নকল দরজা, আর এদের মাঝে থাকা দরজাটি দিয়ে ভিতরে প্রবেশ করলে মন্দির শীর্ষে ওঠার জন্য সিঁড়ির দেখা মেলে। পশ্চিম দিকের দেওয়ালে রয়েছে একটি জানালা। ভূমিতল থেকে সামান্য উঁচু, চারিদিকে প্রদক্ষিণ পথ যুক্ত একটি ভিত্তিবেদির উপরে নির্মিত হয়েছিল এই মন্দিরটি। প্রতিষ্ঠা ফলকের অভাবে সঠিক প্রতিষ্ঠাকাল এখন আর জানা যায় না। আনুমানিক 600 বছরের প্রাচীন এই দেবালয়টি, এমনটাই দাবি করেন সেবায়েত পরিবারের সদস্য শ্রীযুক্ত স্বপন গোস্বামী। তবে প্রামাণ্য কোনো নথিপত্র আজ আর নেই। মানে মন্দিরে তো 12 মাসে 13 পার্বণ, বিভিন্ন রীতিনীতি, বিভিন্ন অনুষ্ঠান। এবার শুনুন, আমাদের হচ্ছে 12 মাস ঠাকুর সভা, 12 মাস, প্রতি ফ্যামিলি আছে, কারো 20 দিন, কারো 10 দিন, কারো 1 মাস, কারো 15 দিন। আমাদের যেমন মানে আমাদের 3 মাস, আর এখন 3 মাস, 6 মাসের আমাদের অংশটা বেশি। মানে আমাদের 6 মাস ঠাকুর সভা নিতে হচ্ছে, আমাদের কাকিমা আমার 1.5 মাস, না, সেটা ঠিক আছে। না 6 মাস। এবং ব্যবহার ঠাকুর সভাটা নিতে হচ্ছে, ঠাকুর সভা কারো 20 দিন, কারো 25 না, দিন। সেটা কি ব্যক্তিগত উদ্যোগে তারা হ্যাঁ, করছে? আচ্ছা, তার মন্দিরের কোনো সম্পত্তি বা কিছু নেই? ঠাকুরের সম্পত্তি আছে, আছে। সেটা আমাদের মাঘী বোনের একটা উৎসব হয়, এই যে আমাদের উৎসব একটা মাঘী বোনের উৎসব হয়, আচ্ছা, সেই উৎসবে আমাদের যাও পয়সা করে আদায় হয়, সেই উৎসবে হয়। বিঘা চারেক জমি আমাদের আছে ঠাকুরের নামে, দেবত্ব সম্পত্তি। দেবত্ব সম্পত্তি। হ্যাঁ, এই দেবতা সম্পর্কে এই বিঘা চারেক জমিতেই আপনাদের কুলোয় না নিশ্চয়ই? তাহলে না, নিজেদের তাহলে চাঁদা করতে হয় আমাদের। চাঁদা তুলে করতে হয়। আচ্ছা, আচ্ছা, সরকার থেকে কিছু পেয়েছেন কি? একটু কিছু পাওয়া যায় না। আচ্ছা, কোনো রকম কোনো অ্যাপিল করেছিলেন কি সরকারি না, ভাবে? অ্যাপিল করিনি, সেটা আমি কিভাবে বিডিও সাহেবকে বলেছি, উনি আমাকে বয়ান রেখেছে, ও টাইপ করে ওটা নবান্ন পাঠাতে হবে, টাইপ করে। আর এই কীভাবে হ্যাঁ, করতে নবান্নে হয়, পাঠাতে ইংরেজি লেখা, ডাক নম্বর দিয়ে আমাকে ওটা বিডিও সাহেব দেখে দিচ্ছি, আমি বেশিক্ষণ জমা দেবো। হ্যাঁ, গোপীমোহন জিউয়ের মন্দির দর্শনের পরে স্বপনবাবু আমাদের নিয়ে চললেন তাদের পারিবারিক বসতবাড়ির ভিতরে। অপূর্ব গ্রামীণ সৌন্দর্যের মধ্যে দিয়ে মন্দির থেকে খানিকটা এগোতেই ওনাদের বাসস্থান।
বাড়ির ভিতরেই আছে দালান রীতির ছোট মাপের একটি মন্দির। 3টি খিলানযুক্ত প্রবেশপথ বিশিষ্ট মন্দিরটির সামনের দেওয়ালে আগে কয়েকটি পোড়ামাটির ফলক থাকলেও সেগুলো ভেঙে যাওয়াতে বর্তমানে সেই জায়গায় টাইলস বসিয়ে দেওয়া হয়েছে। প্রতি বছর কয়েক মাসের জন্য মূল মন্দিরটি থেকে বিগ্রহ নিয়ে আসা হয় এই মন্দিরটিতে। প্রাচীন বাংলার ঐতিহ্য বহনকারী এই গোপীমোহন জিউয়ের মন্দিরটি সর্বজন বিদিত নয়, প্রচারের আলো থেকে বহু দূরে এখনও। আর্থিক সঙ্গতির অভাবে মন্দিরটি ভালোভাবে সংস্কার করা দুরূহ হয়ে পড়েছে, এমনটাই জানালেন স্বপনবাবু। কোনো সহৃদয় ব্যক্তি বা স্বেচ্ছাসেবী সংস্থা যদি মন্দিরের সংস্কারের ব্যাপারে হাত বাড়িয়ে দেন, সেই উদ্দেশ্যে তার সাথে যোগাযোগ করার নম্বর সহ পূর্ণ বিবরণ আমাদের জানালেন স্বপনবাবু। মন্দির দর্শন শেষে আন্তরিক এই পরিবারটির কাছ থেকে বিদায় নিয়ে আমরা আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।